আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি, কিন্তু আমি ভালো থাকলেও কিছু মানুষ ভালো নেই। আপনারা অলরেডি বুঝেই গেছেন যে কারা ভালো নেই। আমাদের ফেনী ফেনী, নোয়াখালী এবং বিভিন্ন ডিস্ট্রিক্টের যেসব ডিস্ট্রিক্টে বন্যা হচ্ছে ওইসব ডিস্ট্রিক্টের মানুষগুলো আসলে ভালো নেই, কারণ তারা এখন আছে বন্যায়, বন্যাগ্রস্ত মানুষ। তো ওই মানুষগুলোর কাছে আমরা আজকে যাব, গিয়ে দেখবো ওখানে অবস্থা হাল পরিস্থিতি কিরকম। তো আমরা যাই যে এতে অনেকটা চলে আসে, প্রায় মিরাশয় পারে গেছি। দেখেন এখানে বাইরে রাস্তার মধ্যে পানির অবস্থা পুরা, পানি পুরো রাস্তার কাছাকাছি চলে আসছে, গাড়ি চলতেছে কিন্তু পাশে দেখা যাইতেছে পানি। যেগুলো আমরা বাড়িতে আসা যা আপ ডাউন করার সময় দেখতাম যে এইসব জায়গায় ক্ষেত খামার বা মানুষের বাসা বাড়ি থাকে, কিন্তু সেই জায়গায় এখন দেখা যেতেছে পানি। তার বুঝতে পারতেছেন যে কি পরিমাণ পানি হলে এদিকে চলে আসছে। এখনও পর্যন্ত আমরা কিন্তু ফেনীতে পৌঁছাতে পারিনি। ফেনীর এখনও আগ মুহূর্তে এই অবস্থা, যদি আল্লাহ জানে ফেনীর দিকে কি অবস্থা। বাহিরে যেভাবে বৃষ্টি হইতেছে আর যে পরিমাণ বাতাস, জানালাটাও খোলার সাহস করতেছি না, এত ঠান্ডা। আমি পুরো ভিডিও করতে যাই প্রথমত একবার ঠান্ডায় ভিজেই গেছে, এখনও পুরো কাঁপতেছি, এত ঠান্ডা। এবং বাসের বিভিন্ন জানালা খোলা থাকার কারণে বাসের ভিতরেও ঠান্ডা ঢুকে গেছে, অতিরিক্ত ঠান্ডা। তো যারা বাহিরে আছে বা যারা এসব জায়গা আছে ভাই, তারা কিভাবে আছে একবার আমাদেরকে এই জিনিসটা চিন্তা করা দরকার। তো আমরা যারা আসতে পারবো তারা এখানে আসবো, মানুষের সাথে স্কিপ করবো, মানুষকে বাঁচাবো বা বিভিন্ন ত্রাণ নিয়ে আসবো। আর যারা আসতে পারবো না তারা বাসায় বসে অবশ্যই ওদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা একজনের দোয়া কবুল করবে। আমাদের পাপের কারণে আমাদের এসব শাস্তিগুলো পাইতে হইতেছে। তো আমরা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, বা অথবা এটা আল্লাহ তাআলা একটা বড় পরীক্ষা হইতে পারে আমাদের জন্য। তাই আমরা পারলেও বাসায় বসে বসে দোয়া করবো এবং এদিকে আসে ওদেরকে সাহায্য করব। দেখেন ভাই, পানি পুরো রাস্তার কাছাকাছি চলে আসে। সামনে যদি পানি রোডের মধ্যে উঠে যায়, পুরো ঢাকা চট্টগ্রাম রোড পুরো সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। ঢাকা চট্টগ্রামের যে সংযোগটা আছে ওটা পুরো সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। বাস যে গতিতে চলতেছে মনে হবে না যে আর একটু সামনে যায় বাস চলবে। পুরো জেমে আটকে যেতেছে। কিছুক্ষণ পরে যদি আমরা যদি এই জায়গায় আটকে যাই তাহলে ফেনী পর্যন্ত কীভাবে যাবো আল্লাহ জানে। হাঁটি যাওয়া বা কোনো অন্য যানবাহনে যাওয়া পসিবল না, কারণ কী পরিমাণ বাতাস হতেছে, কী পরিমাণ ঠান্ডা, যা আমরা বলে বুঝাতে পারবো না। আমার জানালাও খুলে যেতেছে না, এত বাতাস। এই দেখেন ওই সাইডে পুরো জ্যাম বাজিয়ে গেছে, কিন্তু আমাদের সাইড এখনও ঠিক আছে, এখনও চলতেছে আল্লাহর রহমতে। কিন্তু আমাদের সাইডেও যদি এরকম একটা জাম বাজি যায় শেষ। আর ঢাকা থেকে চট্টগ্রাম বা চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার সময় দুটা বড় বড় ব্রিজ পড়ে, ওই ব্রিজগুলোর উপর দিকে পানি চলে আসছে। একবার যদি পানিগুলো ভাঙি যদি উপরে উঠে যায় একবারে পুরো এক রোড অফ মনে হইতেছে, সামনে এমন কিছুটা হইতেছে। দেখেন গাড়ি বেশিরভাগে অফ হয়ে যেতেছে। এই পোলটার কথা বলতেছিলাম, এই পানিগুলো যদি উপরে উঠে যায় পুরো সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। আর ওইদিকে কিছু কিছু রাস্তার মধ্যে পানি উঠে গেছে। এই দেখেন অনেক জায়গায় পানি উঠে গেছে, যা গাড়ি চলতে কষ্ট। ও মাই গড! এবার দেখেন পুরা রোডে এক সাইড পুরা ডাইন সাইড ধরে এই জায়গা থেকে পুরো ডাইন সাইড পুরা পানিতে ব্লক হয়ে গেছে। এখানে কোনো গাড়ি করে যেতে পারতেছে না, সব আমাদের এই সাইড দিয়ে যেতে পারতেছে। কিছু গাড়ি করে রিস্ক নিয়ে যেতেছে, কিন্তু রিস্ক নিলে তো ক্ষতি। গাড়ির ইঞ্জিনে পানি ঢোকার কারণে অনেক গাড়ি চলতেছে না বা অনেক গাড়ি ক্ষতিগ্রস্ত হইতেছে। তো বেশিরভাগ গাড়ি আমাদের এদিক থেকে যেতেছে, গাড়ি জেমে আটকে যেতেছে। আর রোডে কিছু কিছু জায়গা ঢালু থাকার কারণে পানিগুলো উপরের দিকে উঠে জায়গা, অনেক উপরে উঠে যায়, যেখানে গাড়ি চলাটাও কষ্টকর হয়। গাড়ি ওই সাইডে দেখলেন তো জেমে আটকে জায়গা। আমার এটাই বেশি ভয় লাগতেছে কখন আমাদের গাড়িটা থামা দেয়। আর ওইদিকে দেখেন পেট্রোল পাম্পটা পুরো পানিতে ভরে গেছে, অথচ এই সাইড উঁচু থাকার কারণে এদিকে পানিও রাস্তা পর্যন্ত উঠতে পারে নাই। তো ওইদিকে পুরো ডাবাই গেছে। একটা ঘর দেখলেন পুরো বেশ অর্ধেক, একটা ঘরে বেশিরভাগ এই ডুবে আছে পানির তলায়। দোকান পাট বিল্ডিং বিভিন্ন জায়গা, যেসব জায়গাগুলো নিচু ওইসব জায়গাগুলো একবারে ডুবে জায়গা। মানুষদের কতটা কষ্ট আছে শুধু ওই জায়গার মানুষগুলো বলতে পারে। যত সামনে যেতেছে অতই পানি বেশি। দেখেন এদিকে একটা ক্যারেন পুরোই ডুবে গেছে, কিন্তু এদিকে অনেক যেসব ইটের ব্রিক ফিলগুলো ছিল বা অনেক বাসা বাড়ি ছিল, অনেকের ক্ষেত খামার সবগুলোই তো গেছে আবার অনেক মানুষ তো আমরা দেখতে পাইতেছি যে কত কষ্টের মধ্যে তারা আছে। ঘর বাড়ি বিভিন্ন দোকান পাট সবাই অনেক কষ্টতে আছে ফেনীবাসী। তো আমরা সবাই ফেনীবাসীর জন্য দোয়া করব বেশি বেশি। আর মানুষে ওদিকে নাই, সবাই উদ্ধার করে এদিকে আনতেছে। বিভিন্ন ফোর্স বিভিন্ন অনেক মানুষে কাজ করতেছে এসব জায়গায় আসি। ঢাকা থেকে চট্টগ্রাম থেকে অনেক মানুষে আসি, ওদের সাথে কাজ করতেছে। তো আপনারাও চাইলে একটা টিম বানায় এলাকা থেকে একটা টিম বানিয়ে আসতে পারেন, আসি এসব মানুষগুলো স্কুপ করতে পারেন।
বা ওদের কাছে ত্রাণ বিতরণ করতে পারেন। বিশেষ করে চিড়া মুড়ি মানে শুকনো জাতীয় যেসব খাবার, যেমন বীজ জাতীয় কোনো খাবার আনলে তো আস্তে আস্তে জ্যামের মধ্যে আটকে পড়ে নষ্ট হয়ে যেতে পারে বা ওদেরকে দিতে নাও পারেন। তাই মানে আমাদের প্রথম কাজ হলো ওনাদেরকে উদ্ধার করা। অনেক বেশিরভাগ মানুষই মানে ওখানে ভিতরে পড়ে আছে, যে যারা ঘরবাড়ি সাইডে আসতে পারতেছে না বা আসতে চাইলেও পারতেছে না, আটকে গেছে। তো তাদেরকে ছুটানো, বিভিন্ন হেলিকপ্টার কাজ করতেছে বা বিভিন্ন বোট গিয়ে কাজ করতেছে, কিন্তু অনেকেই কম। ধরুন যারা রোডের পাশে আছে তাদেরকে গিয়ে উদ্ধার করতেছে, যারা একবারে ভিতরে আছে তাদেরকে গিয়ে তো উদ্ধার করা যাইতেছে না, অতটুকু পর্যন্ত বোট যেতে পারতেছে না। কারণ এগুলো হচ্ছে সব বাসাবাড়ি, এখানে কোনো বোট চলার রাস্তা নাই। তো কিছু পথ যাওয়ার পর দেখা যাইতেছে আর কোনো বোট যাওয়ার রাস্তা নেই, ওদিক থেকে যাওয়া যাইতেছে না। কিন্তু অনেক অনেক হেলিকপ্টার আসে, মানে মানুষ উদ্ধার করতেছে যা দেখতেছি। আর আমরা এদিকে তো জ্যামে পড়ে গেছি, ওদিকে রাস্তা পানিতে ফুরাই ব্লক, আর এদিকে আমরা পড়ে গেছি জ্যামে। আল্লাহ জানে গাড়ি মনে আর যাবে না ফেনী পর্যন্ত। এখান থেকে ফেনী অনেক দূরে, মানে প্রায় 10-20 কিলোমিটার। এই দেখছেন একটা গাড়ি চলতে গিয়ে কিন্তু পড়েও গেছে। এই জন্য মানে অনেক গাড়ি ওই দিক থেকে চলাচল একবারে অফ করে দিছে, ওদিক থেকে কোনো চলাচল আসবে না। মানুষের গরুগুলা রাস্তার মাঝখানে যে ভিড়টা আছে ওগুলোর মধ্যে রাখতেছে। মানুষ যে কতটা কষ্টে আছে তো তারাই জানে। দেখেন পুরো সাগরের মতো ঢেউ যেতেছে মেন রোডের উপর দিয়ে, যে রোড দিয়ে এতক্ষণে গাড়ি চলার কথা সেই রোড দিয়ে এখন পানির ঢেউ। কি পরিমাণ মানে ভারত থেকে পানি ছেড়ে দেওয়া হয়েছে দেখা যায়। পানির স্রোত যেভাবে ক্ষণে ক্ষণে বাড়তেছে, এখানে গাড়ি ঘোড়া চলা খুবই অসম্ভব। আর এখানের মধ্যে দেখেন রাস্তার মধ্যে গাছ টাছ বাঁচতেছে, যেমন এখানে অনেক গাছের দোকান আছে, ওইসব দোকান থেকে গাছ ভাসা ভাসা রাস্তার মধ্যে উঠে চলে আসতেছে। আর একটা গাড়ি যদি এখান থেকে যায় মানে অ্যাক্সিডেন্ট করবে, এটা তো কনফার্ম। গাছের তলে যদি গাড়িটা পড়ে, গাড়িটা এমনিও তো পানির ভিতরে চলতে পারবে না, তার গাছ। আর দেখতেছেন অনেক গাড়ি আবার রিস্ক নিয়ে টানতেছে। ও ভাই কেন যাইতেছো তোমরা? আর ওইদিকে দেখেন ভাই একটা গাড়িটা পুরো ডুবে গেছে, প্রাইভেট কার, অথচ ওরা মানে ওই দিক থেকে আসতে গিয়ে আটকে গেছে। আর ওই পাশে গাড়িগুলো এই পাশ দিয়ে যেতেছে, মানে এক রোডে দুই সাইডে গাড়ি যেতেছে। যে জায়গায় দুই সাইডে গাড়ি দুই সাইড দিয়ে গেলেও মানে এইসব রোডে জ্যাম পড়ে যায়, সে জায়গায় দুই রোডের গাড়ি এক জায়গা দিয়ে চলতেছে, তার মানে তো অনেক জ্যাম হবে। মানে এমনি জ্যাম বাজে যাবে, তার ভিতরে আবার অনেক পানি। এই দেখেন ভাই এটা কি দুই রোডের মাঝখান দিয়ে যেভাবে পানি যেতেছে ভাই, এই রোডে মানে গাড়ি চলাটাই তো কষ্টকর হয়ে যাবে। পানির যে স্রোত না দেখলে বুঝতে পারবে না, ক্যামেরা তো সব বুঝে যেতেছে না, কিন্তু এখানে সামনে সামনে দেখলে বুঝতে পারবেন যে মানে পানির যতটা স্রোত, মানুষ বাসায় নিয়ে যাবে ভাই এত স্রোত পানির। ও নো, অ্যাম্বুলেন্স একটা আসতেছে। দেখেন এখানে অনেক ছাত্ররা কাজ করতেছে, এখানে কোনো ট্রাফিক পুলিশ বা কোনো কিছু নেই, ছাত্ররা এই কাজ করতেছে। আরে দেখেন ছাত্ররা অ্যাম্বুলেন্সটা টানে ধরে রাখতেছে, কি পরিমাণ স্রোত, একটা অ্যাম্বুলেন্সকে মানে বাসায় নিয়ে যেতেছে। মানে ছাত্ররা গাড়ির রেলিং টেলিং ধরে একবার টানি ধরে রাখছে যাতে গাড়িটাও দিকে না যায়, গাড়ি বাসায় নিয়ে যেতেছে। ওই দেখেন একটা মোটর সাইকেল যাইতে গিয়ে কিন্তু ফাইসে গেছে, মোটর সাইকেলটা টানি লয়ে যেতেছে অনেক মানুষ মিলে ধরে রাখছে। মোটর সাইকেলের মধ্যে অনেক জিনিস, তারপরে মোটর সাইকেলটারে বাসায় লয়ে যেতেছে ভাই। আর ওই সাইড দিয়ে গাড়ি করে যেতে পারে, মানে মূলত স্রোতটাতে এই সাইডে। আমি ভাবতেছি যে আমাদের গাড়িটা কীভাবে যাবে, গাড়ি করে যেভাবে বাসায় লয়ে যেতেছে, আল্লাহ আল্লাহ যেভাবে যাইতেছে। ও নো, আমাদের গাড়িরও কিন্তু টাইনা নিয়ে যেতেছে ভাই, এত বড় এত ওজন একটা বাসও কিন্তু টাইনা নিয়ে যেতেছে। পানির স্রোত কি পরিমাণ তাহলে বুঝে যায় এখানে ইন্ডিয়া থেকে, তাহলে কি পরিমাণ পানি, মানে ও পাশের পানিগুলা ডান পাশের পানিগুলা মূলত বাম পাশে যাইতেছে নোয়াখালী বা ফেনীর এসব জায়গাগুলাতে যাইতেছে ছাগলনাইয়া বলে তো এসব জায়গা, ফেনী এসব জায়গা যাইতেছে মূলত ডান পাশে পানিগুলো বাম পাশে যেতেছে, মানে রোডের উপর দিয়া। আর যতটুকু চোখ যায় মানে বিল্ডিং ছাড়া যত ঘর আছে সবগুলো মানে ডুবে গেছে পুরা, মানে যতটুকু চোখ যায় সব পানি ভাই। চোখের সামনে মানে এমন কিছু দেখা, কোনো বৃষ্টি এত পানি জমাতে পারবে না কখনো না। এখানে আমরা মানে এই রোড দিয়ে আমরা আসা যাওয়া করি, যারা মানে আসা যাওয়া করে তারা দেখে এত পানি ভাই থাকে না তো, পুরা মানে পানি পুরা ভাই। ফেনীবাসীর জন্য বেশি বেশি করে দোয়া করেন আপনারা। আর যারা উদ্ধার কাজে আসবেন তারা যত তাড়াতাড়ি পারেন এগিয়ে আসেন ভাই, মানে বিভিন্ন বোর্ড নিয়ে আসবেন। যদি চট্টগ্রাম থেকে বা ঢাকা থেকে আসেন, যদি এই ভিডিও যদি কারো কাছে পৌঁছায় তারা মানে বোট নিয়ে যাবেন ভাই। এগুলো এসব দৃশ্য চোখের সামনে দেখা মানে চোখের পানি চলে আসে ভাই, ধরে রাখতে পারবেন না এত পানি। মানুষের যে কি পরিমাণ কষ্ট, কি পরিমাণ আহাজারি শুধু এখানে আসলে বুঝতে পারবেন। যার কারণে আমরা মানে ফেনীতে নাই, এখন আমরা যাইতেছি নোয়াখালীর দিকে, ওখানে আমাদের পরিবার আছে, দেখি যাওয়া মানে কী অবস্থা। ওরা
কি পজিশনে আছে। আমি শুনছি নোয়াখালীতে পানি উঠে গেছে, তাহলে যদি নোয়াখালীতে এত পানি হয়, গেটটা তো চাচ্ছে মূলত ফেনীর দিকে, তাহলে ফেনীতে পানি আর থেকে আরো 2-3 ডবল বেশি আছে। আর আমরা এখন আছি নোয়াখালীতে, নোয়াখালীতেও দেখেন ভাই কি অবস্থা, পুরো পানি টানি উঠে গেছে। ফেনীতে তো আরো ডাবল। মানে আমরা যাইতেছি মূলত বাড়ির দিকে, এখান দিয়ে তো কোনো গাড়ি চলা অসম্ভব, কারণ এইসব রোডে তো বাস আর চলতে পারবে না। এখানে চলে অটো, ভ্যান গাড়ি, রিক্সা, মানে এইসব ধরনের গাড়িগুলা, কিন্তু এইসব ধরনের যানগুলো এখান দিয়ে চলা অসম্ভব, কারণ এগুলো তো ধরেন ব্যাটারি চালিত, এখানের মধ্যে পানি লাগলে ধর নষ্ট হয়ে যাবে গা, বা পুরা গাড়ি আর্থিং হয়ে যাবে গা, যার কারণে এখান দিয়ে কোনো গাড়ি চলতেছে না। তো আমি এখন চৌমুনি বাজার থেকে মূলত মানে বাড়ির দিকে যাইতেছি হাইটে হেঁটে, প্রায় 3-4 কিলো জায়গা হাইটে যাইতে হইতেছে ভাই। হাইটে যাওয়া তো কোনো মানে অতটা কষ্ট হলেও কষ্ট, কিন্তু পানির ভিতর দিয়ে যাওয়া, ওদিকে দেখেন মানুষের পুরো মাথার উপর দিয়ে গাড়তি বিভিন্ন জিনিস নিয়ে কোন রকম যানটা নিয়ে আসতেছে। আর আমার পরিবার তো ওই জায়গায় আটকে আছে, যার কারণে ওদেরকেও ছুটাই আনতে হবে। মানে মানুষের হাঁটু সমান পানি, তার আগে বললে মানে কোমর সমান গলা সমান পানি ছিল। তো মানুষগুলা কিভাবে যেভাবে পারতেছে যে মানে প্রয়োজনীয় জিনিসগুলা নিয়ে ফিরে আসতেছে, এটা হচ্ছে নোয়াখালীর অবস্থা। ফেনীতে তো আরো করুন। তো যারা পারেন নোয়াখালীর দিকে আসবেন, নোয়াখালীও অনেক বিভিন্ন অঞ্চল যেগুলো নিচ আছে এগুলো ডুবে গেছে পুরা, যেমন নৌকা দিয়ে চলাচল করতে হইতেছে। যেসব জায়গায় রিক্সা চলে এসব জায়গায় এখন নৌকা চলতেছে। আর নৌকার ভাড়াও ভাই দেখুন, মানে এখান থেকে অটো দিয়ে যেতে যদি লাগে 20 টাকা আমাদের বাড়ি, সেখানে নৌকা ভাড়া যেতেছে 1500 টাকা 2000 টাকা। ভাই এর কোনো কথা? 2 জন মাস যাবো 2000 টাকা বলতেছে এখান থেকে বাড়ি, মানে কোনোভাবে পসিবল না। আরও অনেক দূর হেঁটে হেঁটে যাইতে হবে, আর কিছু তো আর করার না। এখানে মানুষগুলো মানে সুযোগ বুঝে খুব দিতেছে, বুঝতেছেন তো। নৌকা ভাড়া দ্বিগুণে বলতে এখানে তো নৌকা চলে না, এগুলো মূলত ওই ক্ষেত খামারের কাজে ইউজ করা হয়। তো অবশেষে আমরা আমাদের বাড়ির দিকে আসতে পারলাম। তো এখানে আমরা ফেনীতে গিয়ে আমি আবার 2-1 দিন থাকবো, আর ওই ব্লগগুলোও দেখবেন। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ফেনীবাসীর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।